কুণাল ঘোষকে রাজ্যপাল দেখতে গেছে, কিন্তু রাজ্যপালের মাথা তার ঠিক আছে কিনা জানতে চায়। হ্যাঁ, উনি ট্রেনে করে যাচ্ছেন, কোনো এক জায়গায় একজন মহিলার সঙ্গে দেখা হলো, তিনি একজন শিক্ষিকা, সঙ্গে সঙ্গে উনি নেমে গিয়ে তার স্কুলে চলে গেলেন তার পেছন পেছন। আজকে তুমি মেনেছো, তোমার বাপ মানবে, তোমার 14 পুরুষ মানবে, কিছু করার নেই। পার্লামেন্ট থেকে একটা পাস হয়ে যাওয়া আইন, সেটাকে আপনি মানবো না বললে আপনি মুখ্যমন্ত্রী থাকবেন না, খাবেন কি তখন? দিলীপ ঘোষ জিন্দাবাদ করে। হ্যাঁ, এটা কি আজকে এই তথ্য প্রযুক্তির যুগে এইসব জিনিস চলে? ওই শামিম তামিম কিছু লোকজনকে অন্তত রাম রাম বলতে শিখলো, জয় শ্রীরাম বললো, এটা ভালো লাগলো। চন্দন দাস, হরগোবিন্দ দাসদের আপনি প্রাণ নিলেন, একটি মুসলিম ছেলেও মরলো পুলিশের গুলিতে। এই যে এতগুলো প্রাণ গেল শুধু শুধু আপনার খেলায়। ওয়াকফ মুভমেন্ট তো সারা ভারতবর্ষে হয়েছে, কিন্তু কোথাও আগুন জ্বলেনি। আগুন জ্বলেছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির মানি নাটা আমি জানি না। আমার প্রাণ থাকতে কারোর চাকরি যাবে না, চাকরি গেছে, কিন্তু প্রাণটা আছে। ওয়াকফ ওনাকে মানতে হবে, ওনার 14 পুরুষকে মানতে হবে। আপনি বিএলওদের অধিকার রক্ষা কমিটি করেছেন, তো বিএলওরা প্রথম মমতা ব্যানার্জির কেন কাছে যাচ্ছে না? 18,000 টাকা বিএলওদের পাওয়ার কথা, সেটা এখনো দিলেন না কেন? পাগলের চিকিৎসা সবসময় আবার ওষুধ দিয়ে হয় না, কখনো কখনো কারেন্ট দিতে হয়। ওকে মনে হয় একটু ভালো ভোল্টেজের কারেন্ট দিতে হবে, এছাড়া উপায় নেই। সরকার এদের চাকরি দেবে না। সরকারকে এখন লক্ষ্মী ভান্ডার প্লাস দিতে হবে, লক্ষ্মী ভান্ডার প্রো দিতে হবে। সরকার চাকরি করতে দেবে? এসআইআর ফর্ম নিয়ে আপনারা প্রত্যেকেই দেখছিলেন, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন আমি এসআইআর মানি না, কার্যত দেখা গেল তারাই ফর্ম নিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 100% নাকি ফর্ম ফিল আপ করতে হবে, এমনটাই দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার উপরে এবার চাপ পড়ে গেছে। রীতিমতো দেখা যাচ্ছে ওয়াকফও মানি না বলেছিল, কিন্তু ওয়াকফ আইনও মানতে হলো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। মানি না মানি না মানি না, অবশেষে মানতে হলো। দেখুন, মমতা ব্যানার্জির মানি নাটা আমি জানি না। উনি বরঞ্চ বলেছিলেন যে আমি প্রাণ দিয়ে দেবো, আমার প্রাণ থাকতে কারোর চাকরি যাবে না, চাকরি গেছে, কিন্তু প্রাণটা আছে। চাকরিটা ওনার হাতে ছিল না, প্রাণটা কিন্তু ওনার হাতে ছিল। ওয়াকফ ওনাকে মানতে হবে, ওনার 14 পুরুষকে মানতে হবে। কত পুরুষ? 14 পুরুষকে মানতে হবে। কারণ এটা ভারতবর্ষের পার্লামেন্টারি সিস্টেম, যেটা ডেমোক্রেসিতে একটা আইন যখন পাস হয়েছে, আমার কোনো রাজ্যের ক্ষমতা নেই সেই আইনকে আমি অবজ্ঞা করি। এই মানি নাটা ছিল নাটক। এটা হচ্ছে মুসলিম অ্যাপিচমেন্ট। সংখ্যালঘুকে দেখাচ্ছে আমি সংখ্যালঘুর কত মসিয়া, কত বড় আমি সংখ্যালঘু প্রেমী। আজকে তুমি মেনেছো, তোমার বাপ মানবে, তোমার 14 পুরুষ মানবে, কিছু করার নেই। আমি বলছি, বলে নিচ্ছি, কেরালার মানুষ মেনেছে, তারা তো বেশিরভাগ মুসলিম, তো তারা এসব বলেনি। মমতা ব্যানার্জি হচ্ছে ওই যে বললাম সংখ্যালঘু তোষণের পলিটিক্স, তার জন্য মানি না মানি না মানি না। এবার মুখে দিল জামা ঘষে। তুমি নিজেই, মানে উনি মুখ দিয়ে কথা বলেন না কি দিয়ে কথা বলেন আমি বলতে পারবো না। তো উনি যে মুখে আজকে বলেন রাইট, কালকে বলেন রং, আজকে বলেন রাইট, কালকে বলেন লেফট, ওনার মুখের কোনো ভাষার ঠিক ঠিকানা নেই। তাই এই যে মানি না, মানবো না, হতে দেব না, প্রাণ দেব, এগুলো সবই মিথ্যে কথা ছিল, কালো আজও। সে এসআইআর হোক, সে ওয়াকফ হোক, সে সিএ হোক, সিএও নিয়ে তো বলেছিল উনাকে, ওনার 14 পুরুষকে মানতে হবে। আপনি বিরোধিতাটা কোথায় করতে পারেন? পার্লামেন্টে করতে পারেন। পার্লামেন্ট থেকে একটা পাস হয়ে যাওয়া আইন, সেটাকে আপনি মানবো না বললে আপনি মুখ্যমন্ত্রী থাকবেন না, খাবেন কি তখন? তাহলে এত দাঙ্গা সৃষ্টি করে এটাই আমি বলছি না 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 না, আমি বলছি এই যে আপনি মানবো না মানবো না মানবো না বলে একটা সম্প্রদায়কে উস্কে রাস্তায় নামিয়ে এতগুলো প্রাণ নিলেন, এতগুলো মানুষের ক্ষতি করলেন, মানুষ পালালো। বলছি চন্দন দাস, হরগোবিন্দ দাসদের আপনি প্রাণ নিলেন, একটি মুসলিম ছেলেও মরলো পুলিশের গুলিতে। এই যে এতগুলো প্রাণ গেল শুধু শুধু আপনার খেলায়, আপনার উস্কানিতে। ওয়াকফ এই মুভমেন্ট বা ওয়াকফ লজ, এটা সারা ভারতবর্ষে হয়েছে। ওয়াকফ মুভমেন্ট তো সারা ভারতবর্ষে হয়েছে, কিন্তু কোথাও আগুন জ্বলেনি। আগুন জ্বলেছে পশ্চিমবঙ্গে, মুখ্যমন্ত্রী জ্বালিয়েছেন। এর আগে কখনো আপনি আগুন জ্বালিয়েছেন ওই আপনার এনআরসি নিয়ে, কখনো আপনি রাস্তায় নামিয়েছেন সিএ নিয়ে, কখনো আপনি নূপুর শর্মা নিয়ে। এটা মাঝে মাঝে আপনি উস্কে দেন, মাঝে মাঝে এই সেন্টিমেন্টটাকে নিয়ে খেলেন
যে আমি তোমাদের, আমি তোমাদের, আমি তোমাদের। তো খেলে যেটা করতে চান সেটা হচ্ছে খুব সহজ সরল পদ্ধতিতে মুসলিমদের নিজের কন্ট্রোলে রাখতে চান। কারণ মুসলিমদের জন্য আপনার কনফিডেন্স নেই সেখানেও, কারণ মুসলিমদের জন্য আপনি করেননি কিচ্ছু করেননি। আজকে মাদ্রাসা শিক্ষকরা আজকে 11 মাস হয়ে গেছে বোধহয় মাদ্রাসা শিক্ষকরা আজকে মাইনে পাচ্ছে না। হ্যাঁ, আপনি তাদের জন্য কিচ্ছু করেননি। আপনি তাদের এমনি শিক্ষায়ও শিক্ষিত করেননি, মাদ্রাসা শিক্ষায়ও শিক্ষিত করেননি, ধর্মীয় শিক্ষায় তাতেও শিক্ষিত করেননি। আপনি শুধু ওদের ভোট বাক্স করে রেখেছেন, ভোট যন্ত্র করে রেখেছেন। এই ভোট যন্ত্র কতদিন থাকবে? ফলে মাঝে মাঝে এরকম দাঙ্গায়, হ্যাঁ মাঝে মাঝে লুটপাট, মাঝে মাঝে এই সমস্ত কেড়ে খা, লুটে খা, এগুলো করে আপনাকে টিকে থাকতে হয়। ফর্ম পূরণ করতে হবে, 100% করতে হবে। উত্তর কলকাতা পিসি করেছে কিনা আমি উত্তর দিক না, পিসি তো বললো আমি এখনো করিনি। তা আমি জানতে চাই পরিষ্কার করে বলুন, আপনি করবেন না করবেন না? আরে করবেন না করবেন না, অন্যদের বলছেন 100% করতে হবে, তো নিজেরা করেননি কেন? আরে শেষ দিনই যখন খাবি, সেই যখন পথে আসবি, তাহলে এখন কেন ঢং দেখাবি? সেই তো তুই ফিল আপ করবি। ওই ফর্মটা ফিল আপ না করলে তুমি আগামী দিন ভোটে প্রার্থী হতে পারবে না। বলছেন 100% ফর্ম পূরণ করুন, কার্যত আজকে তিনি বলেছেন 100% পূরণ করার চেষ্টা করুন। তা হবেই তো পূরণ, করুন না, এটা তো ভালো কাজ। সহযোগিতার কথা বলছেন, তাহলে আবার বলছেন কেন যে আমরা এসআইআর হতে দেব না? আপনি 100% পূরণ করুন, এটা তো ভালো কথা, এটা হোক, আমরাও বলছি হোক। কিন্তু তাহলে কেন বলবেন যে হতে দেব না? কেন বলবেন? আপনি বিএলওদের অধিকার রক্ষা কমিটি করেছেন, তো বিএলওরা প্রথম মমতা ব্যানার্জির কেন কাছে যাচ্ছে না? 18,000 টাকা বিএলওদের পাওয়ার কথা, সেটা এখনো দিলেন না কেন? বিএলওদের ডিএটা দিয়ে দিন। আর বিএলও কে যে এমএলএ রা রোজ, গত পরশু এক এমএলএ বলেছে বিএলওর হাত ভেঙে দেওয়া উচিত, যে এমএলএ রা রোজ বিএলওদের ভয় দেখাচ্ছে তাদের গ্রেপ্তার করুন। যে নেতারা রোজ ভয় দেখাচ্ছেন বিএলওদের, তাদের অ্যারেস্ট করুন। এসএসসি তীব্র ভর্ৎসনা করলো সজলদা, কার্যত ভিলেন ইন পিস আখ্যা দেওয়া হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভোটের মধ্যেই। ওটা একটা মাথাল, ও তার কেটে গেছে, ওর একটু ভালো চিকিৎসা দরকার। না না, ওর একটু ভালো চিকিৎসা দরকার। পাগলের চিকিৎসা সবসময় আবার ওষুধ দিয়ে হয় না, কখনো কখনো কারেন্ট দিতে হয়। ওকে মনে হয় একটু ভালো ভোল্টেজের কারেন্ট দিতে হবে, এছাড়া উপায় নেই। না, আমি বলছি এসএসসি নিয়ে তো সরকার রীতিমতো চাপে ফেললো। নতুন পুরনোকে গুলিয়ে দিয়ে এবার অমৃতা সিনহার এজলাসে কার্যত তিনি বলছেন যে এবার কি হবে এদের ভবিষ্যৎ। আমি বলছি এদের ভবিষ্যৎ কি হবে? আপনারা এর ভবিষ্যৎ এদের আর খুঁজতে যাবেন না। আর যাই হোক, পশ্চিমবঙ্গে এদের চাকরি হবে না, এই সরকার থাকলে পরে এদের চাকরি হবে না। এই বাস্তব সত্যিটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবেন ততই মঙ্গল। আজকে বলছি, আমি চাই আমার কথা মিথ্যে হোক, আমি চাই আমার কথা মিথ্যে হোক, আমি ঈশ্বরকে ডাকি আমার কথা মিথ্যে হোক, কিন্তু 2 আর 2 4ই হয়, 5 হলে জানবেন ভুল হয়। তাই আমি বলছি যেটা বাস্তব সেটাই, যে চাকরি এদের হবে না, সরকার এদের চাকরি দেবে না। সরকারকে এখন লক্ষ্মী ভান্ডার প্লাস দিতে হবে, লক্ষ্মী ভান্ডার প্রো দিতে হবে, সরকার চাকরি করতে দেবে। আমি বলছি গেরুয়া উত্তরীয় পরে মাথায় তিলক কেটে সুকান্ত মজুমদারকে দিলীপ ঘোষ জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া হলো। না না, ওগুলো তো নাটক। তবে এটা ভালো হলো, ওই শামিম তামিম কিছু লোকজনকে অন্তত রাম রাম বলতে শিখলো, জয় শ্রীরাম বললো, এটা ভালো লাগলো। না না, হ্যাঁ এরকম বেকার স্ট্র্যাটেজি, মানুষ ধরে ফেলবে, এমন স্ট্র্যাটেজিতে গিয়ে কি লাভ? হ্যাঁ, আবার কি, যে যে লোকটা করে তৃণমূল, যার এত শয়ে শয়ে এভিডেন্স, হ্যাঁ সে বিজেপি সেজে যদি বিক্ষোভ দিয়ে দিলীপ ঘোষ জিন্দাবাদ করে, হ্যাঁ এটা কি আজকে এই তথ্য প্রযুক্তির যুগে এইসব জিনিস চলে? আপনি সবসময় একটা কথা বলেন, কিছু সৌজন্য ভালো লাগে না। কুণাল ঘোষকে দেখতে গেলেন রাজ্যপাল, কার্যত সেই সোশ্যাল মিডিয়ায় আপনাদের কর্মীরাই ক্ষোভ উগড়ে দিচ্ছে। আমার গত 3 দিন, হ্যাঁ ভয়ঙ্কর পেট ব্যথা ছিল, কিন্তু রাজ্যপাল দেখতে আসিনি, আমার খুব খারাপ লেগেছে। আরে কুণাল ঘোষকে রাজ্যপাল দেখতে গেছে, কারণ দেখতে যাওয়া নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু রাজ্যপালের মাথা তার ঠিক আছে কিনা জানতে চাই। হ্যাঁ, উনি ট্রেনে করে যাচ্ছেন, কোনো এক জায়গায় একজন মহিলার সঙ্গে দেখা হলো, তিনি একজন শিক্ষিকা, সঙ্গে সঙ্গে উনি নেমে গিয়ে তার স্কুলে চলে গেলেন, তার পেছন পেছন গিয়ে সেই স্কুলে বিরাট দান ধ্যান করে এলেন। এগুলো হাস্যকর, এগুলো লজ্জাকর।